সাথী সভাপতি কমরামিয়দা, কমর দেবলীনা, কমর অজিতপতি, কমর মনোজ, অন্যান্য বয়োজ্যেষ্ঠ পার্টি নেতৃবৃন্দ, শহীদ পরিবারের উত্তর, দক্ষিণ এবং শহর এরিয়া কমিটির সমস্ত সদস্যদেরকে, নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি। যে রাধা গোবিন্দ বরাক ভবন তারা যেরকম সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কয়েক মাসের মধ্যে গণ উদ্যোগ তৈরি করে সবাইকে সামিল করে সুন্দরভাবে ভবনটির পুনর্নির্মাণ করেছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে লাল সালাম জানাচ্ছি। আমরা পতাকা উত্তোলন করলাম, শহীদ বেদিতে মালা দিলাম, শহীদ পরিবারের লোকজনকে ডেকে নিয়ে এসে তাদেরকে স্মরণ করা হলো। এটা উপহার না, কারণ আমরা যখন বলি শহীদ তোমায় ভুলিনি ভুলবো না, আমরা যখন বলি শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ, ওটা শুধু স্লোগান না। আজকে যারা আমাদের মধ্যে থাকতে পারতেন, এই মঞ্চে থাকতে পারতেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে পারতেন, তাদেরকে ঘাতক বাহিনী খুন করেছে। কদিন আগে আমি লালগড়ে গিয়েছিলাম, দুদিন আগে 450 কমরেড আমাদের খুন হয়েছিল। এই শুভেন্দু তখন বিজেপির নেতা, এখন তখন তৃণমূলের নেতা ছিল। আর মোহাম্মদদের নিয়ে এসে স্টেন গান, মেশিন গান, ল্যান্ড মাইন দিয়ে আমাদের কমরেডদের খুন করেছিল। কারণ কিষানজি মাওবাদী নেতা মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, আর সব সালের একরা হয়েছিল। এখানে শুনলেন মানিকবাজারের কমরেড যে খুন হয়েছিল বিজেপি তৃণমূল যৌথ উদ্যোগে। আজকে দেখাচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের ঝামেলা, আর কাউকে কাউকে বোঝাচ্ছিল বিজেপি তৃণমূলকে আটকাবে আর তৃণমূল বিজেপিকে আটকাবে। কেউ কাউকে আটকাবে না। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে লুটের রাজত্ব তৈরি হয়েছে। আমাদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের নিরাপত্তা, আমাদের মা বোনেদের মর্যাদা, আমাদের গাছ, আমাদের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের টিলা, আমাদের কৃষি, আমাদের কৃষি জমি, আমাদের নদী নালা, এই সব লুট হচ্ছে। আমাদের ব্যাংক, আমাদের পোস্ট অফিস, আমাদের রেল স্টেশন, আমাদের বিমানবন্দর কেন লুট হচ্ছে? কারণ বিশ্বের পুঁজিপতিরা গোটা দুনিয়াকে নিজের মুঠোর মধ্যে নিতে চায়। ওই যে আম্বানি রিলায়েন্স কোম্পানির স্লোগান ছিল না, করলো দুনিয়া মুঠি মে। আমেরিকার রাষ্ট্রপতি বলছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আর তার বউকে তুলে নিয়ে গিয়ে বিমান বাহিনী দিয়ে যে ভেনেজুয়েলার সব তেল আমার, আমি বার করব, আমি বেচবো। এখন বলছে তার নিজের বন্ধু দেশ ডেনমার্ক, তার গ্রিনল্যান্ড আমার হবে। এই যে খিদে, এই যে লুটের খিদে, এটা গোটা বিশ্বে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে। আমাদের দেশে যেমন মোদী, আমাদের রাজ্যে যেমন মমতা, এরা একটা ব্যক্তি না, এরা কোন নেতা নয়, এরা রাজনীতিকও নয়। যে আদানি আম্বানির মতো বিশ্বের পুঁজিপতিরা নিজের মুঠোয় আমাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছে, যাদের জন্য এত বেকার, কাজ নেই, কর্ম নেই, যাদের জন্য কৃষক তার ফসলের দাম পায় না, যাদের জন্য মজুর তার মজুরি পায় না, তারা এমন রাজনৈতিক পুতুল তৈরি করে, খবরের কাগজে, টেলিভিশনে কোটি কোটি টাকা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে দিন রাত আমাদের মগজে ঢোকায়। সংখ্যালঘু মানুষের নিরাপত্তার জন্য সব মানুষ সমান এই কথা বলে, যেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, মন্দির, মসজিদ, খোরাক, পোশাক নিয়ে ভাগ করা হয় না। এটা দক্ষিণপন্থীরা পছন্দ করে না। পছন্দ করে না কারণ তাদের এই লুট সম্ভব নয়। যদি সব মানুষ এক কাটটা থাকে, মেহনতি মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ ভাগ করে, যত আমরা ভাগ হই তত লুটের রাজত্ব বেড়ে যায়, তত লুট করা সম্ভব হয়। আর এটা করার জন্য মানুষকে ভয় দেখায়, কখনো বুথ দখল করে, কখনো বোমা, বন্দুক, পিস্তল, ল্যান্ডমাইন নিয়ে মানুষকে খুন করে, কখনো দাঙ্গা হাঙ্গামা করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়, কখনো বুলডোজার নিয়ে এসে পরিযায়ী শ্রমিকদের বসতি ভাঙে, কখনো আদিবাসীদের উৎখাত করে, কখনো চরের ভূমি থেকে মুসলমানদের উৎখাত করে।
আর নাম দেয় তোমার জন্য তো করছি না, ওর জন্য করছি। আর এটা করতে পারে কারণ আমাদের আপনাদের আলাদা করে দেয়। দেবলীনা হেমব্রম, অজিত পুতি, অমিয় পাত্র, মনোজ চক্রবর্তী, মোহাম্মদ সেলিম যখন একসঙ্গে থাকে তখন একটা শক্তি হয়। আর মনোজ চক্রবর্তী, মোহাম্মদ সেলিম যখন আলাদা হয়ে যায় তখন দক্ষিণপন্থীর শক্তি বেড়ে যায়। যারা বলছিল লাল ঝান্ডাটা দুর্বল হয়ে গেছে, আসলে লাল ঝান্ডা দুর্বল হয়নি। লাল ঝান্ডা কখনো দুর্বল হতে পারে না। আমরা শহীদদেরকে স্মরণ করেছি কেন? তো শহীদ বীরদের মালা দেওয়ার জন্য। কারণ এই ঝান্ডার যে লাল টুকটুকে রং দেখছেন, এটা ক্ষেত মজুর, দিন মজুর, কৃষক, ছাত্র, যুব, মহিলা, খেটে খাওয়া মানুষ তাদের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আর লড়াইয়ের ঝান্ডা এই জন্য লাল হয়। যারা বুকের রক্ত দিয়ে লড়াইটাকে করে, যারা বুকের রক্ত দিয়ে এই লড়াইটাকে আগলে রাখে, গড়ে তোলে। তবে মনোজ চক্রবর্তী বলছিল এটা শুধু একটা দপ্তরের পুনর্নির্মাণ নয়, এটা শুধু অজাত শত্রু। উনি বলছিলেন সৎ, নিষ্ঠাবান, তার সঙ্গে তার একটা অবদান আছে কর্ম। আমি যখন এখান থেকে আসছিলাম মিছিল করে প্রাইমারি স্কুল, সেখানেও তার গেটে দেখছি রাধা গোবিন্দ, বরাট, তরুণ, তাই তো? ভুল বলছি না তো? মানুষ তাকে স্মরণ করে। আর সেই ভবন পুনর্নির্মাণের জন্য আজকে এই সভা ডাকা হয়েছিল। আমরা দুঃখিত, আমার সঙ্গে কমরেড মীনাক্ষীরও আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন গত ভোর রাতে কমরেড মীনাক্ষী মুখার্জির বাবাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। যে মেয়েটি আন্দোলন করে, যে অভয়া মৃতদেহকে আগলে রাখার চেষ্টা করে, পুলিশের সঙ্গে মোকাবিলা করে, যে মহিদুল মিদ্দার পর যখন লাঠি চলে তখন তাকে বুকে আগলে রাখার চেষ্টা করে, আজকে সে তার বাবাকে হাসপাতালে আগলে রেখেছে, এই জন্য আসতে পারেনি। আমি অনুরোধ করেছিলাম দেবলীনাকে, আপনাদের জন্য আসতে পারেনি বলে দুঃখিত। ওকে আমি বলবো দুটো কথা আপনাদের বলে দিক। আপনারা অনেকেই মীনাক্ষীর কথা শুনতে এসছেন, ওই মাইকে লাগাচ্ছি, যদি শুনতে পারেন তাহলে ভালো হবে। মীনাক্ষী, মীনাক্ষী বলো। আমি মাইকে ধরে দিয়েছি মাইক। যে আপনারা যে জনগণের অফিস, আমাদের পার্টির লাল ঝান্ডার অফিস, আজকে আবার সেখানে মানুষের অফিসে পরিণত করার জন্য, মানুষের জন্য জায়গা করে দিয়েছেন, তার জন্য সব সাথীদেরকে লাল সেলাম। সেলিমদা বলেছেন, আপনারা শুনেছেন যে বাবা অসুস্থ, এই মুহূর্তে আইসিইউতে, এখান থেকে আমার বেরোনো সম্ভব হলো না, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের অভিভাবক সম নেতৃত্ব, যার সংসদের ভেতর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত লড়াইয়ের অভিজ্ঞতা এবং লড়াইয়ের জেদ আছেন, তিনি আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ওখানে আছেন। তিনি বলবেন। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা তার কথা শুনুন এবং আগামী দিনের লড়াইয়ের বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত এই লড়াইয়ের বার্তা যাতে আমরা প্রত্যেকটা ঘরে নিয়ে যেতে পারি এবং তার কথা যাতে উপলব্ধি করে নিজেদের জায়গায় ফিরতে পারি। এবং আমার শেষ কথা, আমাদের নেতৃত্ব দেবলীনাদি ওখানে আছেন, সেলিমদা আছেন, আপনারা আমাদের লড়াকু সাথীরা আছেন। সুযোগ পেলে আমি অবশ্যই আবার ফিরে বাঁকুড়া সোনামুখীতে গিয়ে আপনাদের কাছে আমাদের পার্টির কথা ফিরে আপনাদের সাথে আলোচনা করার যে সুযোগ, সেই সুযোগ আমি পেলে অবশ্যই আবার আমি আসবো। আপনাদের সবাইকে লাল সেলাম। ধন্যবাদ। সবাই ফিরে তুমি আসবে এটা শুনে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে। আমরা সবাই এই সবার তরফ থেকে মীনাক্ষীর বাবার দ্রুত সুস্থতা কামনা করছি। আমার কিছু বলতে হবে আর? আসলে এই লড়াইটা কেন্দ্র হচ্ছে আমাদের দপ্তর, আমাদের অফিস। সেই অফিসে যাতে নিয়মিত আন্দোলন সংগ্রামের কাজ হয়, পরিকল্পনা হয়, তার জন্য এরিয়া কমিটির সদস্যরা, জেলা কমিটির সদস্যরা, তেমনি আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি, আমাদের সম্পাদক শাখা, আমাদের সদস্যরা এবং আমাদের কর্মী বাহিনী সবাইকে মিলে সক্রিয় এবং সতেজ থাকতে হবে। গোটা রাজ্য জুড়ে আমরা একটা লড়াইয়ের মধ্যে নেমেছি, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোনামুখী বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সোনামুখী পুরসভা
আপনারা জানেন কিভাবে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা ব্লক থেকে, বুথ থেকে, পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে বিধানসভায়, পার্লামেন্টে পৌঁছচ্ছে, আর তারপরে টাকা লুট করছে। একটা পানীয় জলের ব্যবস্থা নেই। পুরসভায় যারা পেনশন পাওয়ার কথা, মাসের পর মাস পেনশন পাচ্ছে না। যারা ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, তারা মাইনে পাচ্ছে না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, দুপাশে এত মানুষ, তাদেরকে দেখছিলাম, নমস্কার করছিলাম। আমার পাশে পুরসভার পুর প্রতিনিধি ছিলেন, আমাকে বলছেন আপনি নিচে তাকিয়ে হাঁটুন, নিচে দেখে হাঁটুন, এখানে আমাদের রাস্তা খুব এবড়ো খেবড়ো আছে, যে কোনো সময় পড়ে যেতে পারেন। আমি বললাম কাটমানির রাজত্ব চলছে তো, তাহলে এই সোনামুখীর পুরসভার চেয়ারম্যান মাইনে দিতে পারে না, জল দিতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু এই মাঠে খেলার আয়োজন করেছিল, তাই তো? মমতা বলেছিল না খেলা করবে, মেলা করবে, রাজ্য সরকারের টাকার সাধ্য করবে। আজকে লাখ লাখ কোটি টাকার ঋণ হয়েছে আমাদের, সরকারের ঋণ, তার সঙ্গে আমাদের মা বোনেরা, গ্রামের মেয়েরা দেখবেন ওই মাইক্রো ফাইন্যান্সের নাম করে ক্ষুদ্র ঋণ নিচ্ছে, আর তারপরে তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে, বেশি হারে সুদ দিতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন সেলফ হেল্প গ্রুপ করে মেয়েরা ঋণের ব্যবস্থা পেত, আর এখন দাঁড়িয়ে সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে। আমরা কি দেখছি? আমরা দেখছি যে রাজ্যে আমরা প্রথম ছিলাম স্বল্প সঞ্চয়ে, অসীম দাশগুপ্ত যখন অর্থমন্ত্রী, তখন বলা হতো ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস সেভিংস, স্মল সেভিংস। তার মানে এ রাজ্যের কৃষিতে, কলে, কারখানায় মানুষ কাজ করে এত টাকা হতো যে তারা ক্ষুদ্র সঞ্চয় করত, এবং গোটা দেশের মধ্যে আমরা প্রথম ছিলাম। তারপরে এখন কি হচ্ছে? টাকা জমা করার বদলে লোকে টাকা ধার নিচ্ছে। মোদি বলছে বিকাশ হচ্ছে, মমতা বলছে উন্নয়ন হচ্ছে, এদিকে মানুষের ঋণ বেড়ে যাচ্ছে, দেনা বেড়ে যাচ্ছে। আর যখন ভোট আসে তখন বলে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, তখন বলে মরে গেলে 2000 দিচ্ছি, বলে না সমব্যথী, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা দিচ্ছি, তারপরে বলে এই দিচ্ছি সেই দিচ্ছি। কে কাকে টাকা দেয়? কার টাকা কে দেয়? আরে যখন কৃষক ফসল ফলায়, সেই ফসল বিক্রি করে তার দাম পায়, তবে টাকা আসে। মানুষ যখন কাজ করে, সে পাথর ভাঙুক, সে খাদানে কাজ করুক, সে একটা সাইকেল রিক্সা চালাক, সে একটা সাইকেল রিপেয়ার করুক, তবে তার বিনিময়ে তার টাকা আসে। তাহলে মোদি আর মমতা বলছে আমি এত টাকা দিচ্ছি, অত টাকা দিচ্ছি, তারা কি কাজ করে? অত টাকা কোত্থেকে আসে? अरे पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। কেউ কারো বাপের টাকা দেয় না। আমরা ট্যাক্স দিই, প্রত্যেকটা জিনিসে জিএসটি ভরতে হয়, সেই টাকা দিয়ে আমাদের স্কুল হওয়ার কথা, স্কুল উঠে যাচ্ছে, বন্ধ হচ্ছে। সেই টাকা দিয়ে স্কুলে মাদ্রাসায় শিক্ষক হওয়ার কথা, নিয়োগ হচ্ছে না, নিয়োগে দুর্নীতি হচ্ছে। সেই টাকা দিয়ে হাসপাতাল হওয়ার কথা, হাসপাতালে ওষুধ হওয়ার কথা, অপারেশন থিয়েটার হওয়ার কথা, ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী থাকার কথা, সেইগুলো হচ্ছে না, রেফার করে দিচ্ছে। তাহলে শিক্ষার জন্য ছেলে মেয়েদের আপনাকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে, চিকিৎসার জন্য আপনাকে ঘটি বাটি বেচে টাকা দিতে হচ্ছে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, 2011 সময় কত টাকা দিতেন আর এখন কত টাকা ভাড়া দেন, আপনি হিসেব করুন। আপনাকে পকেট থেকে দিতে হচ্ছে। সরকারি ট্রান্সপোর্ট ব্যবস্থা যখন থেকে শুভেন্দু হয়েছে পরিবহন মন্ত্রী, আর এখন স্নেহাশিস, সব তুলে দিচ্ছে। একটা রেল ঠিক মতো চালাতে পারছে না, আর সেইখানে দাঁড়িয়ে ভোটের সময় বলছে আপনাকে টাকা দিচ্ছি। আরে আমরা তো চাই স্কুল করো, কলেজ করো, রাস্তা করো, ব্রিজ করো, কলকারখানা করো, হাসপাতাল করো, বাঁধ করো, বন্যা রোধ করো, রোগ ভোগ কমাও। সরকারের কাজ এটা। কেন্দ্রের সরকার, রাজ্য সরকার বলছে ওই সব কাজ করবে না, আমি ওয়াকফ সম্পত্তি চালাবো, আমি মন্দির বানাবো, আমি মসজিদ বানাবো,
আরে মন্দির মসজিদ ওয়াকফ দেবত্ব সম্পত্তি আগে থেকে ছিল, পরেও থাকবে, এটার জন্য মোদি মমতা লাগে না। তাহলে কেন মন্দির মসজিদ করছে? আসলে मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। আমরা এখন বলি ধর্মভিত্তিক রাজনীতি করো না, আসলে আমরা মানুষকে এই ভাগ করা রাজনীতিতে ছেড়ে দিয়ে যেও না, এটাই আমরা বলছি। সে হিন্দু ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, শিখ ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ভিন্দ্রবাদে শিখ ধর্মকে ব্যবহার করে খালিস্তানির নাম করে হইচই পাকিয়েছিল। তখন এই কমিউনিস্টরা বলেছিল না হিন্দু রাষ্ট্র না খালিস্তান, এক রহেগা হিন্দুস্তান। 112 জন সিপিআইএম এর কর্মী নিজের প্রাণ দিয়েছিল, কিন্তু বলেছিল দেশটা এক রাখতে হবে। আজকে দাঁড়িয়ে বিজেপি আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে, আর তখন বিজেপি কি করেছিল? ভিন্দ্রবাদে যখন শিখ নিয়ে ধর্ম করছে, বিজেপি তখন হিন্দু ধর্ম আর শিখ হিন্দুর মধ্যে লাগাও, এখন যেমন হিন্দু মুসলমানের নামে লাগাচ্ছে। আসলে এটা হিন্দু প্রেম নয়, মুসলমান প্রেম নয়। এই যে এসআইআর দেখছেন, যখন সিএ হয়েছিল তখন বলেছিল 2 কোটি মুসলমানকে বাংলা ছাড়া করব। আমরা বলেছিলাম যতক্ষণ এই বাংলায় লাল ঝান্ডা আছে, কারোর বাপের তাগত হবে না, একজনকে এই বাংলা থেকে তাড়াতে পারবে। কিন্তু ভোট হয়ে গেল 2021-এ, বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক যুদ্ধ হলো, মানুষের মধ্যে ভয় ঢোকালো। আদিবাসী, রাজবংশী, মতুয়া, তপশিল তাদেরকে কি বললো? মুসলমানদের তাড়িয়ে দেবো, তাদের জমি জমা, দোকান বাজার, হাট, হাঁস মুরগি, ছাগল, মাছ, পুকুর সব তোমাদের হয়ে যাবে, এইভাবে লোক দেখায়। তারপরে তো ভোট হয়ে গেল, হাঁস মুরগি তো পেল না, আসলে মানুষগুলোকে মুরগি করে দিল। এখন আবার ভোট এসছে, এখন বলছে এসআইআর। শুভেন্দু সুকান্ত কি বলছে? শ্রমিক 1,80,00,000, 2 কোটি এদের নামে শুনানি হবে। এবার কিন্তু আর শুধু মুসলমান নয়, আগের বার ভেবেছিল এটা তো মুসলমানদের ব্যাপার, এখন যে মতুয়াদের বলেছিল, বাংলাদেশের উদ্বাস্তুদের বলেছিল নাগরিকতা দেব, এখন তাদেরকেও নোটিশ ধরিয়ে দিচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে বানান ভুল আছে, কারোর নাম কোথাও ব্যানার্জি আছে, কোথাও বন্দ্যোপাধ্যায় আছে, কোথাও চ্যাটার্জি আছে, কোথাও চট্টোপাধ্যায় আছে। আমাদের হিন্দু মহিলাদের নামের মাঝখানে, আগে মাঝখানে নাম মধ্যপদ হতো না, বালা, দাসী, এখন হয় না, আধুনিক হয়ে গেছে। ছেলেদের নামেও চন্দ্র থাকতো, থাকে না মাঝখানে, এখন চন্দ্র থাকে না, বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এআই দিয়ে দেখছে আর নোটিশ পাঠাচ্ছে। তাদেরকে দিয়ে পাঠাচ্ছে বিএলও, তারপরে ইআরও, তার আগে সিও, ইসিআই। আসলে এরা কারা? এই সরকারি অফিসার, বিডিও, এসডিও, ডিএম, ডব্লিউবিসিএস, আইএএস, আইপিএস, পুলিশ অফিসার, প্রশাসন। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি 2011 থেকে সরকারে এসে এই অফিসারদেরকে দলদাস বানিয়েছিল। যা আইন না, সংবিধান না, না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। এটাই তো বলেছিল দলদাস। পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম ভোট লুটে কিরম সাহায্য করেছিল। তাহলে সেই অফিসারদের আর কোনো নীতি নৈতিকতা থাকলো না, শিরদাঁড়া থাকলো না। তাহলে শেয়ালকে ভাঙা বেড়া দেখাতে নেই। যে অফিসারদেরকে মমতা দলদাস বানিয়েছিল, আজকে বিজেপি ইসিআইকে দিয়ে, সেই অফিসারদের দিয়েই এখন এই শুনানি নোটিশ পাঠাচ্ছে। এখন মমতা হাত পাচুরলে কি হবে? এই জন্য আমরা বলেছিলাম সংবিধান মেনে চলো, আইন মেনে চলো, গণতন্ত্র মেনে চলো। আর ওরা বলেছিল না, যে যত টাকা দেবে তার দলদাস বৃত্তি করবে, যার যত ক্ষমতা আছে তার দলদাসগিরি করবে। আমাদের এই রাজ্যে আইনের শাসন ফেরত নিয়ে আসতে হবে। এখন বলছে 2002 সালের যে ভোটার লিস্ট ছিল, ওই লিস্টের সঙ্গে ম্যাপিং করতে হবে। বলছে না, আচ্ছা 2002 কেন? তারপর তো 2011-তে মমতা সরকার এসছে, 2014-তে মোদী সরকার এসছে, ভোট তো অনেক হয়েছে। কারণ 2002-এ বামফ্রন্ট সরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। বলছে তারপরে যা এসছে সব ভেজাল এসছে, ওই আসলটা যা আছে ওটা ওই বামফ্রন্ট সরকার ছিল, তখনকার তালিকা ছিল, সেই তালিকা বার কর। আমরা বলছি শুধু 2002-এর তালিকা বার করলে হবে না,
2002-এ আমাদের সামাজিক অবস্থা কি ছিল, আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা কি ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা কি ছিল, আমাদের সামাজিক মেলবন্ধন কি ছিল, আমাদের শান্তির কি অবস্থা ছিল, সেগুলোকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে না? আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাহলে ভোটার লিস্ট তো আগেও হয়েছে, তখনও তো এসআইআর হয়েছে। আরে ভোটার লিস্ট করার কথা ইলেকশন কমিশনের, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে তার দোষ কি আমার? না যে সরকারি অফিসাররা নাম লিখেছে, আদিবাসীদের নাম, তপশিলের নাম, মুসলমানদের নাম লিখতে গেলে কলম ভেঙে যায়। আমার মোহাম্মদ সেলিম নাম লিখতে গেলে এই বানানটা বলেই যাবে, যত শিক্ষিত হোক, হয় না? সেলিম বললে কেউ বলবে ACLIM, কেউ বলবে SLIM। তাহলে আমাকে কি এফিডেভিট করে বলতে হবে? একটা আদিবাসীদের যে পদবিগুলো হয় সেগুলো জানে না। আর বাংলার নাম ইংরেজিতে লিখলে, ইংরেজি নাম বাংলা লিখলে, বোসের নাম কেউ লিখবে BOSE, কেউ লিখবে BASU, বাসু, বলবে না? হয় না বানান ভুল? এবার যেটা তামিলনাড়ু করতে পারলো, যেটা কেরালা করতে পারলো, সেটা মমতা কেন করলো না? তাহলে যখন SIR এর এরকম শয়তানি হবে বুঝে যাচ্ছে, RSS বলছে এসব কাজ করবে, তাহলে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল। দেখো রাজ্যের এই বিপদ হচ্ছে, মানুষের এই বিপদ, আমরা কি করব? ডাকলেন না। তাহলে বিধানসভার অধিবেশন ডাকা উচিত ছিল, ডাকলেন না। কেরালা বিধানসভা এবং তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ করলো, মমতা ব্যানার্জি বিধানসভায় কোনো প্রস্তাব পাশ করলেন না। আর এই সরকারে থাকলে কতগুলো দায় এবং দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করলেন না। নায়ক নায়িকাদের দিয়ে একটা মিছিল করে দিলেন, তাতে কি হবে? এই যে নামের ভুলগুলো বলছি, এটা তো প্রত্যেকটা লোককে দলিল দস্তাবেজ সুটকেস থেকে বার করে, আলমারি থেকে বার করে নিয়ে যেতে হচ্ছে। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, বৃহৎ মহিলারা যারা বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছেন, তাদের এই কাগজপত্র খুব মুশকিল হয়ে যায়। যাদের দলিল নেই, যাদের জমি নেই, কত লোক যার নিজের ঠিকানা নেই। ওই যে বলছিল যারা পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় চলে গেছে কাজ করতে, তাদের কি অবস্থা? এটা একটা বিধানসভায় একটা আইন এনে এটা শোধরানো যেত, যদি শুধু একটা লিস্ট করে বলে দেওয়া হতো যে খাতুন বানান KHATUN লিখলেও হবে, TOON লিখলেও হবে। তাহলে মুখার্জি লিখলেও হবে, মুখোপাধ্যায় লিখলেও হবে, দুটোই এক। এটা প্রত্যেকটা লোক না করে সরকার এটা আইন করে করিতে পারত, কিন্তু সরকার করলো না, প্রত্যেকটা লোককে বললো। বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে এটাই তফাৎ। বামপন্থী পঞ্চায়েত, বামপন্থী পুরসভা, বামপন্থী সরকার বনে মানুষের জন্য কাজ করা, আর দক্ষিণপন্থীদের পঞ্চায়েত, দক্ষিণপন্থীদের পুরসভা, দক্ষিণপন্থীদের রাজ্যসভা সরকার, দক্ষিণপন্থীদের কেন্দ্র সরকার, মানে সরকারের কাজ তোমাকে করতে বলছে। মনে আছে কালো টাকা নিয়ে নোটবন্দি করেছিল? আচ্ছা, তোমার অর্থ চ্যাটার্জির বাড়ির খাটের নিচে কালো টাকা আছে, অভিষেকের বান্ধবীদের অ্যাকাউন্টে কালো টাকা আছে, তো সরকার পারলে সেগুলো বার করতে পারে না? কিন্তু কি বললো, তোমরা সবাই তোমাদের যত 500 টাকা 1000 টাকার নোট আছে ব্যাংকে লাইন করে জমা দাও। কোনো কালো টাকাকে ধরলো না, কোনো কালো টাকা বার করলো না, কোনো পুঁজিপতি গায়ে হাত দিল না। 110 জন লোক মারা গেল, সবাইকে ব্যাংকের লাইন সাজা করে দিল। অমনি যখন জনধন খাতা খোলাচ্ছিল, সব মহিলাদেরকে বললো সবাই ব্যাংকে গিয়ে লাইন লাগাও, মোবাইল লিঙ্ক করো, বলে না? ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক করো। তার মানে যে কাজগুলো সরকারের কথা, সেই কাজগুলো আপনাকে করাচ্ছে। কেন করায়? সরকারে কোনো কর্মচারী নিয়োগ হচ্ছে না, পুরসভায় কোনো কর্মচারী নিয়োগ হচ্ছে না। ব্যাংকে গিয়ে দেখবেন, এই ব্যাংকে স্ট্রাইক করলো কদিন আগে কর্মচারীরা, দিন রাত কাজ করছে। আগে যেটা 100 লোক করতো, এখন 10 লোককে দিয়ে কাজ করাচ্ছে। সব জায়গায় এটা হচ্ছে। লাখ লাখ পদ শূন্য আছে, আর বেকার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না। আর আপনাকে ব্যস্ত রাখছে। যখনই ভোট আসে, আগের বারে CNRC, এখন এটা, নালে বালাকোট, নালে পাকিস্তান, নালে বাংলাদেশ, নালে যুদ্ধ। কেন করে? কারণ মানুষকে একটা ভয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। যদি ভয়ের গর্তের মধ্যে মানুষ ঢুকে যায়, তখন সে বিপদ হয়। তখন সে কাজ চাই, শিক্ষা চাই, বীজ চাই, সার চাই, জমি চাই, আবাস চাই। এসব বলার দরকার হয় না। তখন বলে, ভাই আমার ভোটের নামটা রেখে দাও, তালি হয়ে যাবে। আমাকে শুধু এদেশে থাকতে দাও, তালি হয়ে যাবে।
আমাকে শুধু আমার দোকানটা যদি কেউ পুড়িয়ে নিয়ে, ভোটার লিস্টে আপনার নাম থাকলেই হলো। আপনার কলকারখানায় আপনার ছেলের নাম উঠুক বা না উঠুক, স্কুল কলেজে আপনার ছেলের নাম উঠুক বা না উঠুক, আপনার বাপ ঠাকুরদা চিকিৎসা পেলে হাসপাতালে গিয়ে বেড পাক বা না পাক সব ভুলে যায়। এটা হচ্ছে ভয়ের বাতাবরণ তৈরি করা। বিজেপি তৃণমূল দুই শাসক মিলে এটা করে। তখন বলে, ওই আগে গল্প আছেন একটা ভিক চাইলে কুকুর ঠাকা, জমিদার বাড়িতে একটা বেচারি ভিখিরি গেছে ভিক্ষে চাইতে বাটি নিয়ে। এবার যদি একটা বড় ডাল কুত্তাকে ছেড়ে দেয়, হুড়মুড়িয়ে ঘেউ ঘেউ করে নামে, তখন দাঁড়িয়ে তার ঘটি বাটি এদিকে যাবে, ঝোলা ওদিকে পড়বে, সে বেচারি বলবে আমার ভিক্ষা চাই না, তোমার কুত্তাটাকে সামলাও। ওই রকম ইসিআইকে একটা ডাল কুত্তার মতো বিজেপি ছেড়ে দিয়েছে, আর সবাইকে এখন এমন করে ঘেউ ঘেউ করে নেমে পড়েছে। লোকে বলছে আমার কাজ চাই না, শিক্ষা চাই না, 14 লক্ষ টাকা করে ফেরত চাই না, কালো টাকা বাঁচাতে কিচ্ছু লাগবে না ভাই, তুই এই কুকুরটাকে সামলে দে, ততদিনে ভোট পাস, তাই তো? তারপরে খেল খাতাম, পয়সা হাজাম। লাল ঝান্ডা এটা করতে দেবে না বলে আমরা বলেছি বাংলা বাঁচাতে হবে। বাংলাকে বাঁচানো মানে বাংলার মানুষকে বাঁচানো, বাংলার মানুষকে বাঁচানো মানে তাদের জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে তাদের ঐক্যকে বাঁচানো, তাদের সংস্কৃতিকে বাঁচানো, তাদের ভাষাকে বাঁচানো, স্কুলকে বাঁচানো, কলেজকে বাঁচানো, হাসপাতালকে বাঁচানো, রাস্তাকে বাঁচানো, জলের ট্যাঙ্কিকে বাঁচানো, আবাস যোজনাকে বাঁচানো। এই সব যদি বাঁচাতে হয়, কে বাঁচাবে? যারা মারছে তারা কখনো বাঁচাতে পারে না। লাল ঝান্ডা জানে তিল তিল করে আমরা এই বাংলাকে গড়েছি। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য আমরা গড়তে চেয়েছিলাম, আমরা গড়েছিলাম। কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, ভাঙা থেকে শুরু হয়েছিল। তারপরে তারা নিজের মধ্যে মাথা ভাঙাভাঙি করছে, দল ভাঙাভাঙি করছে, এ দল থেকে ও দলে যাচ্ছে। এখনই আমি একটু আগে আমি রায়গঞ্জের এমপি ছিলাম, হেমতাবাদে আদিবাসী পাড়ায় একটা আইসিডিএস সেন্টার গড়েছে, মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন রিমোট কন্ট্রোলে, আর এখন সেটাতে পুরো ফাটল দেখা গেছে। মোদীর রাজ্যে দেখেছেন ব্রিজ ভেঙে গেছে, জলের ট্যাঙ্ক তৈরি করেছিল সেটা ভেঙে পড়েছে। বিজেপি তৃণমূল গড়তে পারে না, ওরা ভাঙার শক্তি, ওরা দেশকে ভাঙছে, দেশের মানুষের ঐক্যকে ভাঙছে, মানুষের মাথা ভাঙছে। আর কিছু মানুষের মাথায় কাঁঠাল ভেঙে কলা গাছ, আঙুর ফুলে কলা গাছ হচ্ছে। এই যে ওয়া মমতা দেখলেন না, কতজন পুড়ে মারা গেল, পরিযায়ী শ্রমিক, শুভেন্দু এলাকার লোক। দেশ বাঁচাও, লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, সেই লড়াই লড়তে হবে। সোনামুখীর মানুষ অফিস গড়ে প্রমাণ করেছেন আমরা গড়তে পারি, পুনর্নির্মাণ করতে পারি। শুধু অফিস পুনর্নির্মাণ করলে হবে না, এই বাংলাকে পুনর্নির্মাণ করতে হবে, এই বাংলার মানুষের সম্পর্ককে পুনর্নির্মাণ করতে হবে, এই সোনামুখীকে আবার গড়ে তুলতে হবে। আর সেটা লাল ঝান্ডাই পারে। কি হবে লড়াই? হবে লড়াই। সেই লড়াই আপনারা সামিল হবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।